রানী এসে বিছানায় আফজালের পাশে শুয়ে পড়ে। আফজাল ফোন টিপছিল। সেটা রেখে রানীর দিকে ঘুরে তাকায়, অতঃপর হেসে তাকে জড়িয়ে ধরে কাছে টানে। রানী কিছুটা বিরক্ত হয়, তাই বলে, কি করছো? আফজাল রানীর নাকে নাক ঘষে বলে, বউকে ভালোবাসছি। কথাটি বলে সে রানীকে আদর করতে থাকে। রানী ছোটার জন্য লড়াই করছিল দেখে আফজাল রাগ দেখিয়ে বলে, তুমি এমন করো কেন? মনে হয় যেন বুড়ি হয়ে গেছো। তো এখনো কচি আছি? রানী অবাক হয়ে প্রশ্ন করে। আফজাল থেকে পরম যত্ন নিয়ে আদর করে বলে, বয়স তো একটি সংখ্যা মাত্র। ভালোবাসার কাছে ওই সব নস্যি। বুঝলে প্রাণের বউ? ভালোবাসি বউ, খুব ভালোবাসি। এটা বলে আফজাল রানীকে গভীরভাবে আদর করে। রানী তার আদরে নিজেকে রাঙিয়ে নেয়। তার চোখে মুখে ফুটে ওঠে লজ্জা, সেই প্রথম দিনের মতো। বেশ উপভোগ করে স্বামীর এই ভালোবাসা। রানীও তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, তাই তো সবটা উপভোগ করে হৃদয় দিয়ে। তবে আফজাল লক্ষ্য করে পুরোটা সময় রানী তার দিকে তাকালেও তার চোখে একবারও চোখ রাখেনি। এটাই আফজাল কিছুটা আহত হয়। তার মনে পড়ে যায় পুরনো স্মৃতি। বিয়ের পর প্রথম যখন রানীর কাছাকাছি গিয়েছিল আফজাল, তখন রানী লজ্জা পেলেও পুরোটা সময় তার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা দেখে আফজাল কিছুটা অবাক হয়ে বলে, দেখার মতো তো আমার শরীরে আরো অনেক কিছু রয়েছে। তাহলে সবকিছু বাদ দিয়ে শুধু চোখ দেখছো কেন? চোখ হলো মনের আয়না, তাই তোমার চোখের ভালোবাসা রয়েছে নাকি শুধু কামনা সেটা দেখে গেলাম। এটা বলে রানী চোখ নামিয়ে নেয়। আফজাল শান্ত গলায় বলে, তো কোনটা দেখতে পেলে? দুটোই। তবে ভালোবাসাটা বেশি ছিল। রানী লজ্জারাঙা মুখ করে কথাটি বলে। আফজাল তার লাজুক মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, দৃষ্টিতে তার সীমাহীন মুগ্ধতা। পুরনো কথা মনে পড়তে আফজাল রানীর উদ্দেশ্যে বলে, এখন আর আমার চোখের দিকে তাকাও না কেন? আমার চোখে কি আগের মতো ভালোবাসা দেখতে পাও না? আফজাল ভীষণ কৌতূহলী হলো। জবাব জানার জন্য ব্যাকুল হয়। রানী তার ব্যাকুলতা বুঝতে পারে, তবে তাকে খুশি করতে মিথ্যা নয়। রানী সত্যিটা বলে। সে বলে, তোমার চোখে সারা জীবন ভালোবাসাই দেখেছি, এখন তাকালে শুধু ভালোবাসাই দেখবো, কিন্তু আমি সেই ভালোবাসা দেখতে চাই না। কেন? খুব সহজ এক প্রশ্ন, তবে এর জবাব দেওয়ার আগে রানী এক দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর বলে, আজ ভালোবাসা বড় প্রশ্নবিদ্ধ। রানীর মুখে এই কথা শুনে আফজালের মুখটা কালো হয়ে যায়। সে কিছু একটা ভাবে, অতঃপর রানীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, একটা বাচ্চা নয়, আমার একটা রানী চাই। এই রানীটাকে চাই, শুধুমাত্র রানীকেই চাই। রানী কোনো জবাব দেয় না। সে দু হাতে আলতো করে আফজালের মাথায় হাত বুলিয়ে দেয়। তার অজান্তে তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রানী চোখটা বন্ধ করে নেয়। এই সময় চোখের পানি নিয়ে আসতে চায়নি, তবুও চলে এলো। সকালে আজ মহুয়ার প্রথম ঘুম ভাঙে। ঘুম ভাঙলে সে তৌসিফকে তাকে জড়িয়ে ধরে থাকতে দেখে। এবার খানিকটা লজ্জা পায় মহুয়া। পরক্ষণে সে তৌসিফের মুখের দিকে তাকায়। বেশ সুদর্শন ছিল তৌসিফ। তার পাশে মহুয়া মনে হয় বেমানান, তবুও মহুয়া তার পাশে। এটা ভেবে মহুয়া একটা দীর্ঘশ্বাস ফেলে। নিজের মনের ভাবনার ইতি টেনে সে নিজের পাশে থাকা সুদর্শন ছেলেটার দিকে তাকাতে থাকে। গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকে। দৃষ্টিতে একরাশ মুগ্ধতা, যে মুগ্ধতা অকারণেই এই ছেলেটাকে দেখে এসে যাচ্ছে। মহুয়া এটা ভেবে মুচকি হাসি দেয়। অতঃপর বেশ সাহস করে তৌসিফের গালে হাত রাখে। সেই মুহূর্তে তৌসিফের ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে দেখে মহুয়ার হাত তার গালে এবং মহুয়ার চোখ তার উপরেই রয়েছে। দেখে অন্যরকম দৃষ্টিতে তাকায়। মহুয়া বেশ লজ্জা পায়। সে হাত ছাড়িয়ে নিতে নিলে তৌসিফ ধরে ফেলে। মজার সুরে বলে, ঘুমন্ত অবস্থায় আমার ইজ্জত লুটছিলে? তুমি তো খুব বাজে মেয়ে। তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম আমি। ইস, ছি ছি ছি, আমি এখন মুখ দেখাবো কিভাবে? এ মেয়ে আমার ইজ্জত নিয়ে নিল। মহুয়া জবাব দেয় না, বরং তৌসিফ কথাটি বলে, নিজেই হেসে দেয়। মহুয়া তার সেই হাসিটা মুগ্ধ চোখে দেখে। মহুয়া বেশ মজা পায়। মহুয়াকে এভাবে তাকাতে দেখে তৌসিফ হাসি থামায়। অতপর সেও ঘোর লাগা চোখে মহুয়ার দিকে তাকায়। ধীরে ধীরে মহুয়ার দিকে এগিয়ে আসে। তৌসিফের মুখ মহুয়ার মুখের খুব কাছাকাছি এলে মহুয়া কিছুটা ভয় পায়। ভয় নয় ঠিক, সংকোচ, লজ্জা ফুটে ওঠে মুখ জুড়ে। তৌসিফ তার ঠোঁট ছুঁয়ে দিবে বুঝতে পেরে মহুয়া চোখ বন্ধ করে নেয়। মনে মনে এটার জন্য প্রস্তুতি নেয়। তবে তাকে অবাক করে দিয়ে তৌসিফ তার ঠোঁট নয়, বরং ঘাড়ে চুমু দেয়। মহুয়া অবাক হয়ে যায়। সে চোখ মেলে তৌসিফের দিকে তাকায়। তৌসিফ তার দিকেই তাকিয়ে আছে, বেশ ভাব নিয়ে বলে, তোমার ঠোঁট তৌসিফকে কাবু করার মতো নয় মেয়ে। তুমি আশা নিয়ে বসেছিলে, তাই নিরাশ না করে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দিলাম। হ্যাঁ,
মহুয়া বুঝতে না পেরে তৌসিফের দিকে মুখ হাঁ করে তাকিয়ে থাকে। তৌসিফ বেশ মজা পাচ্ছে, মনে মনে হেসে দেয়, তবে মুখটা যথেষ্ট গম্ভীর করেই রেখেছে। অতঃপর ধমক দিয়ে বলে, আমার ওপর দিয়ে উঠবে তুমি, নাকি ধরে আছাড় মারবো? বেয়াদব মেয়ে, কোনো সেন্স নেই। পা উঠিয়ে রাখছে দেখো, দেখলে মন চায় কয়েকটা লাগিয়ে দেই। মহুয়া দ্রুত সরে যায়। তার এক পা তৌসিফের গায়ের ওপর ছিল, সে বুঝতে পারে তৎক্ষণাৎ সরে যায়। তৌসিফ তাকে ধমক দিতে সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। মহুয়া কিছুটা ভয় নিয়ে নরম গলায় বলে, আপনি বুঝি নরম গলায় কথা বলতে বলতে হঠাৎ ধমকে ওঠেন? এটাই আপনি? তৌসিফের দৃষ্টি থেকে মহুয়ার ভয়টা আরো একটু বেড়ে যায়। সে বুঝি তৌসিফকে আরো রাগিয়ে দিয়েছে। এটা মাথায় আসতে সে নিজেই নিজেকে বকে। তৌসিফ রাগী গলায় বলে, ধমকি কথা বলার মাঝে কখনো কখনো একটু নরম গলায় কথা বলি। হ্যাঁ? মহুয়ার বিস্ময়কর মুখটা এড়িয়ে গিয়ে তৌসিফ বাইরে বের হয়। মহুয়া কিছু সময়ের ব্যবধানে নিজেকে সামলে নেয়। অতঃপর সেও বের হয়, ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। রানী আগেই সেখানে এসে উপস্থিত হয়েছে। মহুয়াকে দেখে রানী গম্ভীর গলায় বলে, রুটি বেলতে পারো? গুণের তো ভালোই প্রশংসা করলো, তা সত্যি কোনো গুণ আছে নাকি সবই ঢপ? অন্য গুণ লাগবে না, আপাতত রুটি বেলার গুণটা দেখো, পারো সেটা? হ্যাঁ পারি। মহুয়া খুবই শান্ত গলায় বলে। রানী স্লান হাসে। মেয়েটা সেই শুরু থেকে এমন শান্ত এবং নরম ভাব দেখাচ্ছে, এটা রানীর পোষাচ্ছে না। তার মনে হয় এখন এমন শান্তশিষ্ট ভাব দেখাচ্ছে, একদিন ঠিকই গরম হবে। এখন এই ভাবটার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে রানী সেই গরম ভাবটা নিতে পারবে না। হয়তো তার সংসারের জন্য এটা ভালোও নয়। এটা ভেবে রানী কিছুটা রেগেই বলে, তো সঙ্গে মতো দাঁড়িয়ে আছো কেন, বসো। মহুয়া মাথা নাড়িয়ে দ্রুত বসে পড়ে। সে হাতে তুলে নেয় বেলন, অতঃপর খুব সুন্দরভাবে রুটি বেলতে শুরু করে। রানী তার রুটির দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। একদম পারফেক্ট রুটি, সুন্দর গোল হয়েছে। রানী পরক্ষণে মহুয়ার জন্য মায়া জন্মায়। এই মেয়েটা নিশ্চয় মামার বাড়িতে প্রচুর কাজ করেছে, তার কাজের গতি দেখেই মনে হচ্ছে। এত দ্রুত সব বেলে ফেললো, অথচ তার সঙ্গে ভেজে পারল না রানী। তার 4 ভাগের 1 ভাগ ভাজার মাঝেই সব রুটি বেলা শেষ। এটা শেষে মহুয়া নিজে থেকেই বলল, আমি বাকিগুলো ভাজি ভাবি। রানী কোনো কথা না বলে এগিয়ে দেয়। মহুয়া এই কাজটাও বেশ দক্ষতার সাথে করে। রানী তার কাজের দক্ষতা দেখে নিজের নতুন বউ হওয়ার কথা মনে পড়ে যায়। প্রথম দিকে এসে সে কিছুই পারত না। শাশুড়ি, প্রতিবেশী সবাই মুখে নানান কথা শুনেছে, তবে শাশুড়ি কথা শোনালেও সবটা নিজে হাতে শিখিয়েও দিয়েছে। রানীর বাবার বাড়িতে কাজ করার অভ্যাস ছিল না, তাই পারত না। তবে মহুয়া তেমন নয়। রানীর বয়সে বিয়ে হয়েও মহুয়া ঘরের কাজে খুবই ভালো। এটা রানী বেশ বুঝেছে। এটা বোঝার জন্য সব কাজ করেই দেখতে হয় না, 2-1টা কাজ দেখলেই হয়। তাছাড়া রানী এখন অভিজ্ঞ, তার চোখ এখন এসব বুঝবে না তা হতেই পারে না। তবে রানী এসবে অবাক হয় না। মহুয়া যেভাবে বড় হয়েছে তাতে স্বাভাবিক তার জন্য এসব। মা ছাড়া মেয়েদের দুনিয়ায় বেশ বড্ড কঠিনই হয়। হাতের কাজ শেষ হয়ে মহুয়া ঘরে আসে। রানী তৌসিফকে ডাকতে পাঠিয়েছে। মহুয়া এসে তৌসিফকে নাস্তার জন্য ডাকে। তৌসিফ কোনো জবাব না দিয়ে মহুয়ার দিকে তাকায়। মহুয়া বুঝতে পারে না সে তার দিকে তাকিয়ে আছে কেন। মহুয়া কিছু বুঝে ওঠার আগেই তৌসিফ এসে আলতো হাতে মহুয়ার শাড়ির আঁচল ধরে। মহুয়া হতভম্ব হয়ে যায়। সে কিছু বুঝতে পারল না। মহুয়া কিছু বলতে নেয়, তবে তৌসিফ সে সুযোগ দেয় না। তার আগে মহুয়ার শাড়ির আঁচল দিয়ে তার গাল মুছে নেয়। মহুয়া কেঁপে ওঠে। না, তৌসিফের কাণ্ডে কাঁপছে না, বরং তৌসিফকে এ সময় নিজের এত কাছে থেকে কাঁপছে। এটা রাতেও হয়েছিল, তবে এখন একটু বেশি হচ্ছে। তৌসিফ মুখটা মুছে দিয়ে বলে, বাঙালি বউদের এই এক সমস্যা, কাজ করবে 1 চিমটি, স্বামীতে দেখাবে 10 চিমটি। আরে ভাই, তুই কাজ করছিস কর না, স্বামীর সামনে কেন কাছে প্রমাণ নিয়ে আসতে হবে? সুন্দর মুখটা 12টা বাজিয়ে তাতে হাঁটা মধ্যে মেখে কামের বেটে সেজে এসে আবার বলবি স্বামী আগের মতো আকর্ষণ পায় না কেন? এজন্য মনটা চায় কয়েকটা তেল লাগিয়ে। শেষ কথাটি ধমকের সুরে বলে। মহুয়া তৌসিফের কথার ভাবার্থ বুঝে কিছুটা পিছিয়ে যায়। তৌসিফ মুচকি হেসে প্রসঙ্গ বদলে যায়। বাড়ির জন্য মন কাঁদে? মহুয়া প্রথম বুঝতে পারে না। পরক্ষণে তৌসিফ তার ফোনটি মহুয়ার হাতে দিয়ে বলে, নাও কথা বলো, তোমার হিটলার মামাটার সাথে কথা বলো। সেই শেয়ারা জিনিস, কত বড় জোর চুরি করলো আমার সাথে। সেটা এখন তাকে আমার ফোন দিয়ে ফোন দেওয়াতে হচ্ছে। কি কপাল আমার, মনটা চেক কয়েকটা লাগিয়ে দেই। মামাকে মারবেন? মহুয়া আহত বলে জানতে চায়। তৌসিফ এটা শুনে রাগান্বিত গলায় বলে, না, নিজের কপালে। মহুয়া তার ভুল বুঝতে পেরে লজ্জিত হয়, মাথা নিচু করে নেয়। তৌসিফ তার হাতে ফোন ধরে দিয়ে ঘর থেকে বের হয়, তবে দরজার সামনে গিয়ে মুখ না ঘুরিয়ে বলে, ফোন দিয়ে আবার কান্নাকাটি শুরু করো না। মনে রেখো, 2 টাকার বেশি ফোন থেকে খরচ করলে 1 চটখানে দেবো। তোমাদের জোচ্চোর গোষ্ঠীর জন্য আমার কাছে ওই 2 টাকাই বেশি। বুকে পাথর রেখে টাকাটা দিচ্ছি, বুঝলে? মাথায় রেখো।
কয়েকটা দিন কেটে যায়। দিনগুলো মহুয়ার জন্য খুব একটা খারাপ ছিল না। সে বেশ মানিয়ে নিয়েছে এখানে। ফিরোজা আগেই চলে গিয়েছিল। এতদিন ফারজা এবং মাইসা ছিল, আজ তারাও চলে গেল। এটা নিয়ে মহুয়ার মনটা বেশ খারাপ। ফারজা এবং মাইসার সঙ্গে সময় কাটাতে তার বেশ ভালো লাগতো। বাচ্চা দুটো এত মিষ্টি, শুধু তারই নয়, রানীরও মনটা খারাপ। রানীও বাচ্চা দুটোকে ভীষণ ভালোবাসে। মহুয়া লক্ষ্য করেছে তার রানীকেও এখন খুব ভালো লাগে। হ্যাঁ, একটু শাসন করে, কাজ ভালো করলেও প্রশংসা করে না, ইচ্ছা করেই করে না। সবটা মহুয়া বুঝতে পারে, তবু তাকে ভালো লাগে, কারণ রানী তার কাজ নিয়ে কোনো অভিযোগ নেই। সে তার মামির মতো ঘৃণা নিয়ে তাকে কোনো কথা শোনায় না। তার রাগটার মাঝেও ভালো কিছু দেখতে পায় মহুয়া, যেটা সে নিজের মামির মধ্যে দেখেনি। তাছাড়া তৌসিফকেও তার খুব ভালো লাগে, তার ধমকটাও বেশ লাগে। এসব মিলিয়ে মহুয়া এখন বেশ মানিয়ে নিয়েছে। দিনিক সময় করে মামার সঙ্গেও কথা বলেছে। তৌসিফ তার ফোনটা তাকে প্রতিদিন কিছু সময়ের জন্য দেয় কথা বলার জন্য, তবে আজ অব্দি সহজ ভাষায় সুন্দরভাবে বলল না। নাও, মামার সঙ্গে কথা বলো। মামার নামের সঙ্গে ঠক শব্দটা লাগবেই, সেই সাথে দেখাবে সে ভীষণ বিরক্তি। মহুয়া তার মামার সঙ্গে কথা বলছে, এটা নিয়ে সে প্রচণ্ড বিরক্ত, কিন্তু বাস্তবে তেমন নয়। মহুয়া সবই বুঝতে পারে। মহুয়া বসে বসে এসব ভাবছিল। তৌসিফের কথাবার্তা মনে করে মিটমিটি হাসছিল। সেই সঙ্গে তৌসিফ ঘরে এসে তাকে এভাবে হাসতে দেখে বলে, ভূতে পারো নাকি? কলতলার মাঝরাতে কাজ করেছো তো সেই কবে? তার পার্শ্ব প্রতিক্রিয়া এখন শুরু হয়েছে? হায় হায়, এখন কি হবে? এ মেয়ের ভূত ছাড়াতে তো আমার সবকিছু শেষ। ধুর, এই জোচ্চোর ভূতে পাওয়া মেয়ে জুটলো আমার কপালে। মনটা চায় কয়েকটা লাগিয়ে দিই, কিন্তু লাগাবো কারে? এ মেয়ের গালে লাগালে তো যদি ভূত চেপে যায়। ধুর, ছাতার মাথা। মহুয়া তৌসিফের কথা শুনে অবাক হয়, তার মুখের হাসিও বিলীন হয়। বরং সে একইভাবে হাসে, এবার কিছুটা লজ্জা নিয়ে হাসে। তৌসিফ এটা দেখে বলে, এখন হাসছে দেখো। এই, তোমার বেদ ঘুটে হাসি থামাবা, তাকে দিব কয়েকটা লাগিয়ে। দেন। মহুয়া উঠে তৌসিফের দিকে গাল এগিয়ে দেয়। তার মুখে এখনো হাসি রয়েছে। তৌসিফ অবাক হয় না, তবুও খুশি হয়। এই মেয়েটাকে এখন আর আগের মতো ধমকে মুখটা অন্ধকার করা যাবে না, এটা বুঝতে পেরে খুশি হয়। এর অর্থ এটাই যে মহুয়ার তৌসিফকে বুঝতে পারছে, এর জন্য তৌসিফ খুশি হয়। সে মুচকি হাসি দেয়, পরক্ষণে সেটা আড়াল করে। ফাজলামি পাচ্ছ বেয়াদব মেয়ে? তাড়াতাড়ি রেডি হও। কেন? মহুয়া অবাক হয়ে প্রশ্ন করে। তৌসিফ অবাক হয়ে হেসে মজা নেয়। সে মুখের গম্ভীরতা ফুটিয়ে বলে, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তাড়াতাড়ি রেডি হও। তৌসিফের গভীর ভাব দেখে মহুয়ার ভয় হয়, তার মনে ভয় জন্মায়। তৌসিফ তাকে মামার বাড়ি রেখে আসতে যাবে না তো? এতদিন মহুয়া তো এই বাড়ির বাইরে বেরও হয়নি। তৌসিফ তার মামার সাথে কথা বলতে দিলেও একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছে, তার মামার বাড়ি যাওয়ার আবদার কখনো করতে পারবে না, তবে তাদের এই বাড়িতে দাওয়াত দিতেই পারে। মহুয়া সেটাই মেনে চলেছে। তার মামাকে আসতে বলেছে কয়েকবার, কিন্তু সে নিজের সংকোচ কাটিয়ে আসেননি। এখানে আসলে যদি বিয়ের দিনের কথা ওঠে, তাহলে সে লজ্জায় পড়বে। সে যাক গিয়ে। এখন হঠাৎ মহুয়াকে রেডি হতে বলেছে, তাকে কোথাও নিয়ে যাওয়া হবে, এই কথা শুনে এই ভয়টাই কাজ করছে। সে ভয় মিশ্রিত গলায় বলে, আমরা কোথায় যাব? আমি কোনো ভুল করেছি? আপনি আমাকে মামা বাড়ি রেখে আসতে চাচ্ছেন? এমনটা করবেন না প্লিজ। আপনি বলুন না আমি কি ভুল করেছি, আমি শুধরে নেব ভুলটা। মহুয়ার মুখটা অন্ধকার হয়ে গেছে। তৌসিফ সেটা লক্ষ্য করে, বেশ মজা পাচ্ছে, আর এই একটু মজা নিতে বলে, এই ভুল শুধরানো যাবে না। মস্ত বড় ভুল করেছি আমি, কিন্তু আমার তো মনে পড়ছে না। আমায় বলুন না কি ভুল। ভুলটা সম্পর্কে না জেনে শাস্তি পেলে আমি শেষ হয়ে যাব। প্লিজ বলুন। মহুয়া এবার কেঁদেই দেবে। মনে যা আশা ছিল তৌসিফ ওরকম কিছু করবে না, তা শেষ। তৌসিফ তার ভুল শোধরানো যাবে না বলায় সে ধরেই নিয়েছে ঘটনা সিরিয়াস। সে সত্যি এমন কিছু করেছে। তৌসিফের দৃষ্টি সরে না মহুয়ার মুখ থেকে, তবুও বধূ এবার কেঁদে দেবে বুঝতে পেরে তৌসিফ শব্দ করে হেসে দেয়। মহুয়া হতভম্ব হয়ে যায়। তৌসিফের হাসি থামে না। মহুয়া তো বোকা বনে যায়। তৌসিফ তার সাথে মজা করছে বুঝতে পেরে মহুয়া বুকে হাত দিয়ে বসে পড়ে। তৌসিফ এখনো হাসছে। সে মুখে হাসি ধরে রেখে বলে, বোকা মেয়ে, চবলা যা দেখলেই গা চলে, মনটা চায় কটা দেই লাগে। মহুয়ার এবার রাগ ওঠে, তবে কিছু বলে না। তৌসিফ মহুয়াকে আর না রাগিয়ে বলে, রেডি হও, আমার এক বন্ধুর বাড়ি আমাদের দাওয়াত। ও বেশ জোর করছে, তাই না করতে পারিনি। তাছাড়া ভাবলাম তোমার বাসা থেকে কোথাও বের হওয়া হয় না, এবার বের হলে মন্দ হয় না। মহুয়া এবং তৌসিফ রানীকে বলে বাসা থেকে বের হয়। তৌসিফ বোরখা পরিহিত তার বধূ হাতটি শক্ত করে ধরে হাঁটে। মহুয়া তার হাত ধরায় রাখায় কিছুটা অবাক হয়, তার সঙ্গে খুব সংকোচ হয়। তৌসিফ সেসব গুরুত্ব না দিয়ে বলে, জোচ্চোর ঠক বউ, হাত ছাড়া পেলে যদি অন্য কারো ঘাড়ে উঠে
তাই ধরে রাখছি। গেলে তো গেলে তো মান আমার যাবে। মহুয়া এবার বিরক্ত হয়। তৌসিফ সরাসরি বলবে না যে সে বউকে একা ছাড়তে চায় না, তার হাত ধরে রাখতে চায়, এই কাজটা করতে তার ভালোও লাগছে। না, এটা বলবে না। এটা বললে জাত যাবে, তাই ঘুরিয়ে পেঁচিয়ে কথা শোনাবে। মহুয়া সব বোঝে, তাও বিরক্ত হয়। তবে এখন আর তার ঠক বলাই কষ্ট পায় না। স্বামীদের সব কথা কানে নিতেই নাই। তাছাড়া স্বামীকে বেশ ভালো লাগছে, হয়তো তার মনে তার জন্য প্রেমও জন্মেছে। তবুও সবসময় এই কথা শুনতে ভালো লাগে। বিরক্তি না চাইলেও চলে আসে, খারাপ লাগাটা আসে না, এটাই তো বেশি। তাই ভাবে মহুয়া। মেন রাস্তায় এসে তৌসিফ রিক্সা ডেকে দেয়। দুজনে রিক্সায় উঠে বসে। রিক্সা কিছুটা সামনে দোকানের কাছে আসে, তৌসিফ সেটা থামায়। অতঃপর মহুয়াকে বলে, কিছু খাবে? বলতে পারো, আমি যাচ্ছি আমার জন্য নিয়ে আসতে। তোমার জন্য নিয়ে আসবো? বলো কি খাবে? আপনি যা খাবেন তাই। তৌসিফ মাথা নাড়িয়ে চলে যায়। দোকানে গিয়ে কিছু একটা কিনে রিক্সায় এসে বসে। রিক্সা আবার চলতে শুরু করলো। তৌসিফ মহুয়ার দিকে একটা সিগারেট এগিয়ে দেয়। মহুয়া অবাক হয়ে যায়। এটা কি? তুমিই তো বললে আমি যা খাবো তাই খাবে। আমি তো এটা খাওয়ার জন্যই দোকানে গিয়েছিলাম। ওখানে কি আসতাম, পরে ভাবলাম তুমি একা খাবে, হয়তো ভালো লাগবে না, তাই দুজনের জন্য নিয়ে আসলাম। তৌসিফ কথাটা বলে উল্টো দিকে ফিরে আসে। মহুয়া পুরো অবাক হয়ে যায়। তৌসিফ তার হাতে একটি সিগারেট ধরিয়ে দেয়, অতঃপর নিজের সিগারেট ধরিয়ে টান দেয়। ম্যাচ মহুয়ার দিকে এগিয়ে বলে, পারবে ধরাতে নাকি আমি দেবো ধরিয়ে? আপনি এমন কেন? মহুয়া হতাশ হয়ে যায়। তৌসিফ ভাব নিয়ে বলে, কেমন? যাতা। এটা বলে মহুয়া সিগারেটটা মুচড়ে তৌসিফের শার্টের পকেটে দিয়ে দেয়। রাগ নিয়ে বলে, ধুর, আমার কপালটাই খারাপ, এত কিছু আশা করাই ঠিক নয়। এটা বলে মহুয়া উল্টো দিকে ঘুরে তাকায়। তৌসিফ মুচকি হাসি দেয়। মহুয়ার রাগ দেখে তার ভালোই লাগছে। এই মেয়ে সবসময় নিজেকে রাগহীন প্রমাণ করতেই ব্যস্ত থাকে, আর এমন মানুষের রাগ ধরাতে তৌসিফের বেশ ভালো লাগে। সেই জন্য ইচ্ছা করে সেই সব করে। এবার মনে হলো আর না রাগানোই ভালো, তাই পকেটে রাখা চকলেটটি বের করে সেটা মহুয়ার মুখের সামনে ধরে বলে, মুখ দিয়ে তো তেতো ছাড়া ভালো কথা বের হয় না, এটা খাও, তবে যদি ভালো কথা বের হয়। মহুয়া আর চোখে তৌসিফের দিকে তাকায়। তার বলতে খুব মন চায় তৌসিফ তেতো কথা বলে, তার মিষ্টি খাওয়া দরকার, কিন্তু বলতে পারে না। আজও সংকোচ হয়। সে তৌসিফের সঙ্গে এখনও ততটা ফ্রি নয়, তাই চুপচাপ চকলেটটা নিয়ে নেয়। এটা এখন না নিলে তৌসিফ ধমক দেবে, সেটা সে খেতে চায় না। পথে মহুয়াকে জ্বালাতে তৌসিফ আরও কাণ্ড ঘটায়, তবে মহুয়া তাকে কিছুই বলে না, শুধু মনে মনে রাখতে থাকে, যেটা দেখে তৌসিফ মজা নেয়। এভাবে মজা করতে করতে বন্ধুর বাড়ি চলে আসে। দুজনে তাদের বাড়ি প্রবেশ করে। তৌসিফের বন্ধু এবং বন্ধু স্ত্রী তাদের হাসি মুখে গ্রহণ করে। তাদের একটা ঘরে বসতে দিয়ে তারা নাস্তা তৈরি করতে চলে যায়। এদিকে তৌসিফ আবার মহুয়াকে জ্বালাতে লাগে। শেষে বন্ধুর বাড়িতে এক এমন মেয়ে নিয়ে আসতে হলো। কোনদিন স্বপ্নে ভাবছিলাম এমন কাউকে নিয়ে আসবো। মহুয়া অদ্ভুত চোখে তার দিকে তাকায়। এটা দেখে তৌসিফ বলে, তাকাচ্ছে দেখো, দেখলে মন চায় কয়েকটা দেই লাগে। তৌসিফ, কি নিয়ে কথা বলছো? এটা বলে একটা মেয়ে হাসতে হাসতে ঘরে ঢোকে। মহুয়া তার দিকে তাকায়। মেয়েটা এসে তৌসিফের পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে তার অবস্থার কথা জানতে চায়, সে কেমন আছে। একসময় মহুয়ার দিকে তাকিয়ে গোমরা মুখে বলে, এই বুঝি তোমার বউ তৌসিফ? হ্যাঁ। তৌসিফ মাথা নাড়িয়ে বলে। মেয়েটা মহুয়ার দিকে নজর সরিয়ে তৌসিফের সঙ্গে গল্প জুড়ে দেয়। সে কি হাসি! দুজনে হাসতে হাসতে গল্প করে। ফাঁকে অবশ্য তৌসিফ জানায় মেয়েটা প্রিয়া, তার বন্ধুর চাচাতো বোন। সেই পরিচয় দেয় মহুয়াকে। মহুয়া কিছুই বলে না, শুধু দুজনকে দেখে, বিশেষ করে মেয়েটাকে। মেয়েটা তার বয়সী লাগছে। সেই মেয়ে তৌসিফকে নাম ধরে ডাকছে, তার সাথে এত খুশ গল্প করছে। এটা মহুয়ার সহ্য হচ্ছে না। তার অন্তর পুড়ছে মনে হচ্ছে। সত্যিই তাই, তার অন্তর পুড়ছে। সে রাগে জ্বলে পুড়ে যায়। তৌসিফের হাসিটা এমনিতে তার ভালো লাগে, তবে এখনও অনেক জঘন্য লাগছে। তার মন হঠাৎই হাসি দেখে বলে, কই, তোর সাথে তো এত প্রাণ খুলে হাসে না লোকটা। তৌসিফের বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর সারা রাস্তা মহুয়া চুপচাপ ছিল। তৌসিফ এত কথা বলছিল, তা মহুয়া কোনো জবাব দেয়নি। শুধু তাই নয়, কোনো প্রতিক্রিয়াও দেখায়নি। এটা দেখে তৌসিফ খুব অবাক হয়। এক পর্যায়ে শান্ত গলায় বলে, কি হয়েছে, মন খারাপ? আমায় নিয়ে আপনাকে ভাবতে হবে না। এটা বলে মহুয়া ঘরের মধ্যে প্রবেশ করে। তৌসিফ কিছু বুঝতে পারে না। সে বসার ঘরেই দাঁড়িয়ে থাকে। রানী একটু দূরেই ছিল।
দুজনের এই দৃশ্য চোখে আয়না। এগিয়ে গিয়ে তৌসিফকে বলে, মেয়েটার সাথে আবার কি করলে? এত মন মারা লাগলো কেন? জানি না, কিছু তো করিনি। তৌসিফের কথায় রানী কিছুটা বিরক্ত হয়। অতঃপর সুন্দরভাবে বলে, করেছো তো অবশ্যই, তুমি বুঝতে পারছো না তাই বলো। তোমার কাছে যেটা মনে হচ্ছে কিছু নয় স্বাভাবিক, তোমার বউয়ের কাছে এটা অস্বাভাবিক, এটা মনে করো। দূর, পারবো না, এত সময় নেই। এটা বলে রাগ দেখে তৌসিফ বাড়ি থেকে বের হয়। মহুয়া ঘরের ভেতরে বসে তৌসিফ ও রানীর কথোপকথন শুনতে পায়। তার মনটা আরও খারাপ হয়ে যায়। লোকটা তার বেলায় এত রাগী, ওই মেয়ের সঙ্গে তো ভালোভাবে কথা বললো, কত হাসলো, মেয়েটাও বড্ড গায়ে পড়া, বউ আছে তাও সেদে সেদে কত কি বলল। কত জানার আগ্রহ তার তৌসিফকে। মনের মধ্যে রং লেগেছে যে, ভালোবাসা যে। না, মহুয়া এসব নিজে থেকে ভাবেনি। হাসতে হাসতে তৌসিফের বন্ধু স্ত্রী প্রিয়াকে বলছিল, প্রিয়া সাবধান, এখন আবার তৌসিফকে সেভাবে পছন্দ করিস না যেন, সে কিন্তু এখন বিবাহিত, ভালো লাগাটা চেপে যা। এটা বলে সে হেসে দেয়। ননদের সঙ্গে মজা নিচ্ছে, অথচ এই মজাই মহুয়ার মনটা খারাপ হয়ে যায়। এই মেয়েটা তৌসিফকে পছন্দ করে, তাই তো এত আদিক্ষেতা দেখাচ্ছে। আর তৌসিফও তার সঙ্গে মজা করছিল, যা একদমই মহুয়ার পছন্দ হয়নি। সেই তখন থেকেই তার মনটা খারাপ, ভীষণ খারাপ। তৌসিফ চলে গেলে রানী ঘরের দরজায় দাঁড়িয়ে বলে, এখন আবার গলা ছেড়ে কেঁদো না জানো, ঘরে তোমার ভাগের কাজটা পড়ে রয়েছে, সেটা করে তারপর যা করে করো। রানীর রাগী গলায় বলা কথাগুলো শুনে মহুয়ার মনটা আরো খারাপ হয়। তবে সে কিছুই বলতে পারে না। নিজেকে বহু কষ্টে সামলে চুপচাপ বাহিরে আসে। রানীর কাছে নরম গলায় জানতে চায়, কি করব? মুড়ি মাখা করো, তোমার হাতের মুড়ি মাখা ভালো হয়, চলো সেটা খাই। রানী খুব স্বাভাবিক গলায় বলে। মহুয়া চুপচাপ মুড়ি মাখতে শুরু করে। মুড়ি মাখানো শেষে সেটা রানীর কাছে দিয়ে বলে, ঘরে বাকি কি কাজ আছে ভাবি, আমাকে বলুন, আমি সবটা করছি। রানী মহুয়ার দিকে তাকায়, কোনো কথা বলে না। মহুয়া তার দৃষ্টি দেখে নরম গলায় বলে, না মানে আমি তো কোনো কাজ দেখছি না। বসো। রানী গম্ভীর গলায় বলে। তার কণ্ঠস্বরের ভাব দেখে মহুয়া কিছু না বলে চুপচাপ বসে। রানী মাঝে মুড়ি মাখার পাত্রটি রেখে বলে, নাও খাও। হ্যাঁ, মহুয়া না বুঝতে পেরে জিজ্ঞেস করে। রানী আবারও খেতে বললে মহুয়া নেয়। দুজনে খেতে শুরু করে। রানী একবারেই কথা শুরু করে। প্রথমে টুকটাক এমনি কথা বলে অবশেষে রানী জানতে চায়, মন খারাপ কেন? না মানে আমার মন খারাপ না ভাবি। সব ঠিকঠাক? রানী মহুয়াকে খুঁটি খুঁটি লক্ষ্য করছে। মহুয়া নিচের দিকে তাকিয়ে জবাব দেয়। সে বলে, হ্যাঁ। আচ্ছা, সব ভালো হলেই ভালো। রানী এরপর অপ্রাসঙ্গিক কিছু কথা বলে। এক পর্যায়ে তার বিয়ের গল্প বলে, বিশেষ করে বিয়ের পরে ঘটা দুটো মজার ঘটনা, যা শুনে মহুয়া হেসে দেয়। মহুয়া মুহূর্তেই স্বাভাবিক হয়ে যায়। দুই যা মিলে বেশ খানিকটা গল্প করে। এক পর্যায়ে আবার মহুয়ার তৌসিফ আর প্রিয়ার কথা মনে পড়ে। তার মুখটা আবারও শুকিয়ে যায়। রানী সবটাই লক্ষ্য করে। সে খুব স্বাভাবিক গলায় বলে, তৌসিফকে অনেক হয়তো পছন্দ করে, তবে তৌসিফ কাউকে পছন্দ করে না, তাই নিশ্চিন্তে থাকতে পারো। রানীর মুখে এই কথা শুনে মহুয়া কিছুটা অবাক হয়ে তাকায়। এখন এসে বোকা মহুয়া বুঝতে পারে রানী তাকে ঘরে মন খারাপ করে বসে থাকতে দেবে না বলেই কাজ করার নামে এসে গল্প করছে। অথচ এই মহিলাকে ভুল বুঝে সে কাজের আদেশ পেয়ে মনে মনে কত না রাগ ছেড়েছে। এটা ভেবে লজ্জা পায় মহুয়া। পরক্ষণে সে নিজেকে সামলে নেয়। এদিকে রানী আবার বলে, তবে পুরুষ মানুষের ভরসা করা যায় না, কখন কাকে ভালো লেগে যায় বলাও যায় না, সেই জন্য লাগামটা টেনে ধরো। অনেক তো হলো। মানে? মহুয়া বুঝতে পারে না। রানী তার জন্য সহজ করে বলে, তৌসিফের সঙ্গে সরাসরি কথা বলো, তাকে বোঝাও তুমি কোন কারণে মন খারাপ করেছো। তৌসিফের কি করা উচিত? স্বামীর মনে কষ্ট দিয়ে যেমন বউয়ের কোনো কাজ করা উচিত নয়, তেমনই স্বামীরও নয়। এটা দুজনের অধিকারের মাঝে পড়ে। এসব ব্যাপারে সরাসরি কথা বলা ভালো। প্রথম প্রথম তো হয়তো মুখে না বললে কেউ কারো মন খারাপের কারণ বুঝবে না, তাই সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে ভবিষ্যতে এমন বোঝাতে হয় না। তুমি যেমন চাইছো তোমার মুখ দেখে সে বুঝে নিক, তেমনটা হোক। তেমনটা হওয়ার জন্য প্রথম দিকে যে বোঝাপড়াটা লাগে সেটা তৈরি করো। রানীর কথা এবার মহুয়া বুঝতে পারে। সে মাথা নাড়ায়। এর মাঝে আফজাল ঘরে ফেরে। মহুয়া রানীকে ছেড়ে উঠে ঘরে চলে আসে। রাত বাড়ে, তবে মহুয়ার ঘুম আসে না। সন্ধ্যার দিকে সব ভুলে গিয়েছিল। মনটা ঠিক হয়েছিল, কিন্তু তারপর সব শেষ। তৌসিফ বাড়ি ফিরলে তার বন্ধুর সঙ্গে কথা হয়। সেই কথার প্রসঙ্গে প্রিয়ার কথা ওঠে। তৌসিফের বন্ধু কি বলেছে তা মহুয়া জানে না, তবে তৌসিফ বলেছে প্রিয়া মেয়েটা তো ভালোই, মিশুকে মেয়ে। আমি কিছু মনে করিনি।
কেন করব? আগেও তো এভাবে কথা হয়েছে। তৌসিফের এই কথায় মহুয়ার মন খারাপ হওয়ার কারণ, তৌসিফ অন্য একটা মেয়েকে ভালো বলেছে, যে মেয়েরা তাকে পছন্দ করে, তার সঙ্গে তৌসিফের বেশ ভাবও রয়েছে। এটা মহুয়া মানতে পারছে না, তার মনটা আবার একই রকম খারাপ হয়। তবে তৌসিফ তার এই মন খারাপ বুঝতে পারে না, মহুয়া বুঝতে দেয় না। সে চুপচাপ বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে। তৌসিফ কয়েকবার ডাক দিলেও সাড়া দেয় না। অতঃপর তৌসিফও পাশে শুয়ে পড়ে। কিন্তু এবার আর মহুয়া ঘুম আসছে না। সে শত চেষ্টা করেও পারছে না, মাথা থেকে প্রিয়াকে সরাতে পারছে না। সে বিছানা থেকে উঠে বসে। তৌসিফ বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। মহুয়া সেসব লক্ষ্য করে না। সে বিছানা থেকে উঠে জানলার কাছে চেয়ার টেনে বসে, জানলা দিয়ে বাহিরে তাকায়। অন্ধকারে বাহিরে কিছুই দেখা যাচ্ছে না, তবুও মহুয়া তাকিয়ে আছে, খুবই মলিন মুখ নিয়ে তাকিয়ে আছে। মহুয়ার হঠাৎ কান্না পাচ্ছিল, খুব কান্না, কিন্তু কাঁদে না। সে নিজের চোখের পানি আটকে নেয়, বহু কষ্টে আটকে নেয়। অতঃপর কণ্ঠ দিয়ে বের করে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মহুয়ার মিষ্টি মধুর কণ্ঠে গেয়ে ওঠা গানটি শুনে তৌসিফ চোখ মেলে তাকায়। সে এখনো ঘুমায়নি, তার কেন জানি না চোখে ঘুম ধরা দিচ্ছিল না। হঠাৎ মহুয়াকে বিছানা থেকে উঠে যেতে দেখে অবাক হয়। একবার থামাতে গিয়েও থামায় না। ভাগ্যিস থামায়নি, নয়তো এত সুন্দর গান শুনতো কিভাবে। তৌসিফ বিছানা ছেড়ে উঠে বসে। সে মুগ্ধ হয়ে মহুয়ার গান শুনছে। মহুয়া গান থামিয়ে দেয়। সে নিজের পাশে কারো উপস্থিতি টের পায়। মহুয়া ঘুরে তাকানোর পূর্বে তৌসিফ বলে, থামলে কেন? মহুয়া জবাব না দিয়ে উঠে দাঁড়ায়, তবে তৌসিফের দিকে তাকায় না, উল্টো দিকে ঘুরে রয়েছে। তৌসিফ মহুয়ার সামনে এসে দাঁড়ায়, তার দুগালে হাত রেখে বলে, কি হয়েছে বলো তো? তোমাকে ভূতে ধরলো নাকি? তাই হবে হয়তো, নয়তো মাঝরাতে উঠে এভাবে কে দুঃখের গান গায়? মহুয়া কোনো প্রশ্নের জবাব দেয় না। তৌসিফ আরো কিছু বলতে যাবে, তার আগে মহুয়া তাকে জড়িয়ে ধরে। এবার মহুয়া নিজেকে সামলাতে না পেরে কান্না করে দেয়। তৌসিফ মহুয়ার কান্না থেকে অবাক হয় না। মেয়েটার যে প্রচন্ড মন খারাপ, সেটা সে আগেই বুঝেছে, তবে কেন? এই প্রশ্ন করতেই মহুয়া আবারও জোরে কান্না করে দেয়। অতঃপর বলে, এত বড় অপরাধ করেছি যে আপনি আজও আমায় ক্ষমা করতে পারেননি। যদি ক্ষমা নাই বা করবেন তাহলে বিয়ে কেন করলেন? বলুন না, কেন কেন দেখিয়েছেন দয়া? এ মেয়ে, কি বলছো? তৌসিফ কিছুটা ধমকে বলে, তবে কাজ হয় না। মহুয়া কান্না করেই যাচ্ছে। এবার তৌসিফ বুঝতে পারে এই কান্নাটা খুব সিরিয়াস কান্না, তাই না পেরে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, বিয়ের রাতেই করে দিয়েছি। না, মিথ্যে বলছেন আপনি। আপনি আমায় ক্ষমা করেননি। ক্ষমা করেননি আপনি। কই অন্যদের সাথে যেমন হেসে হেসে কথা বলেন, আমার সাথে তো বলেন না। অন্য মেয়েটা ভালো, কই আমাকে তো কখনো ভালো বলেন না। ক্ষমা করলে তো বলতেন। মহুয়ার মন খারাপের কারণ বুঝতে পারে এবার তৌসিফ। সে অন্য কারোর সাথে হেসে কথা বলেছে বলে মেয়েটা কষ্ট পাচ্ছে। মেয়েটা তার জন্য কষ্ট পাচ্ছে, তাকে হারানোর ভয়ে কষ্ট পাচ্ছে। তার সাথে অন্য কাউকে দেখে হিংসা হয়েছে। এটা বোঝার সঙ্গে সঙ্গে তৌসিফের মুখে অস্পষ্ট হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, তৌসিফ বেশ শান্ত গলায় বলে, সেদিন বিয়েটা করে দয়া দেখিয়েছে কিনা জানি না, আমার সত্যি জানা নেই। তবে এটুক বলতে পারি, সেদিন তোমার প্রতি আমার এক মায়া জন্ম নিয়েছিল। তোমার কান্নারত মুখটা দেখে মনে হয়েছিল একটু মায়া দেখায়, তাই দেখালাম। দয়াকে মায়া বলছেন? মহুয়া গম্ভীর গলায় জানতে চায়। তার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। তৌসিফ ম্লান হেসে বলে, জানি না, তবে সেই মুহূর্তে বিয়েটা করতে ইচ্ছে হয়েছিল, তাই করে ফেলেছি। আর হ্যাঁ, বিয়ে করার সময় এটা অবশ্যই জানতাম, এই বিয়েটা সারা জীবনের, তোমার সাথে সারা জীবন সংসার করতে হবে, এটা ভেবেই বিয়ে করেছি। একটু থেমে তৌসিফ আবারও বলে, এবার যদি বলো তবে বিয়ের পর এত রাগ কেন দেখালাম? তবে প্রথম কথায় আমি এমনই মানুষ, দ্বিতীয় কথায় বিয়েটা করে ফেললেও আমার মাথা থেকে প্রতারণার বিষয়টি যায়নি, যাচ্ছিল না। সেজন্য ভাবিকে কয়েকটা কথা বলে দিয়েছিলাম, যেটা উচিত হয়নি। আমি আসলে এমনই, যখন রাগ ওঠে তখন বুঝি না ঠিক কতটা বলা উচিত বা ঠিক কি করছি না করছি, পরে অবশ্য বুঝতে পারি। তো যাই হোক, আমি বিয়েটা তখন করলেও এই বিয়েটা পুরোপুরি মন থেকে মারার জন্য আমার সময়ের প্রয়োজন ছিল। আমি এতদিন সেই সময়টা নিয়েছিলাম। এতদিন এখন মেনে নিয়েছেন বুঝি? সময় নেওয়া শেষ? মহুয়া প্রশ্নটা করে তৌসিফের দিকে তাকায়। এতক্ষণে মহুয়ার কান্না থেমে গিয়েছে। তৌসিফ তার দুগালে বেয়ে পড়া পানিটা পরম যত্ন নিয়ে আঙুল দিয়ে মুছে দিয়ে বলে, হয়তো সময় নেওয়া শেষ। মহুয়া কথাটির ভাবার্থ বুঝে অদ্ভুত দৃষ্টিতে তৌসিফের দিকে তাকায়। তৌসিফ মুচকি হাসি দেয়।
পরক্ষণে তার হাসি দেখে মহুয়া মুখটা নিচু করে। তার প্রিয়ার ঘটনা মনে পড়ে যায়, মনটা আবারও খারাপ হয়ে যায়। তৌসিফ এবার মহুয়ার মনের কথা বুঝতে পেরে বলে, প্রিয়া আমার জন্য বোনের মতো, আর অন্য মেয়েদের তো বউয়ের মতো ধমকানো যায় না, কারণ তারা তো বোকা বউয়ের মতো সব হাসিয়ে মুখিয়ে মেনে নেবে না, আর না চুপ করে নীরবে কাঁদবে। তাই বলছে অন্যদের সঙ্গে একটা নরম এবং মিষ্টি ভাষায় কথা বলাই ভালো। কেন বউয়ের জন্য মিষ্টি ভাষা ব্যবহার করা ভুল বুঝি? মহুয়া তৎক্ষণাৎ প্রশ্ন করে। তৌসিফ কিছুটা ভাব নিয়ে বলে, বেশ সাহস হয়েছে তো, আজ কথার পিঠে বেশ কথা বলছো তো। না মানে মহুয়া আমতা আমতা করতে থাকে। তৌসিফ মুখের হাসিটা ধরে রেখেই বলে, বেশ তো, এটা খুব একটা খারাপ নয়, এতটুকু বউকে অধিকার দেওয়াই যায়। তবে হ্যাঁ, বাড়াবাড়ি যেন না দেখি। আমার ধমকের জবাবে যদি উঁচু পক্ষ শুনি না, তাহলে তাহলে কয়েকটা লাগিয়ে দেবেন? মহুয়া প্রশ্ন করেই নিচে হাসে। তৌসিফও হাসে, এবার কথা বাড়ায় না। তৌসিফ এক পর্যায়ে ঘোর লাগা দৃষ্টিতে মহুয়াকে দেখতে থাকে। মহুয়া তৌসিফের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে কিছুটা অন্যরকম হয়ে যায়। সেই মুহূর্তে তৌসিফ তাকে অবাক করে দিয়ে কোলে তুলে নেয়। মহুয়া বিস্ময় নিয়ে তৌসিফের দিকে তাকায়। তৌসিফ ঘোর লাগা গলায় বলে, যৌনতা নারী এবং পুরুষ দুজন উপভোগ করে, আমিও ব্যতিক্রম নই। তবে আমি জানি না এটার মাঝে ভালোবাসা রয়েছে কিনা। তবে এটা নিশ্চিত করতে পারি, আমার মন বাগানে তুমি একটু হলেও জায়গা পেয়েছ। সেজন্য আজ আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমার মন বাগানে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে নিবে নাকি ফেলে রাখবে। এটা বলে তৌসিফ মিষ্টি এক হাসি দেয়। অতঃপর ধীরে ধীরে মহুয়াকে বিছানায় শুইয়ে দেয়। সে মহুয়ার দুই পাশে হাত ভর দিয়ে তার চোখে চোখ রাখে। শান্ত গলায় বলে, আমাকে সঙ্গ দিতে চাও তো তুমি? মহুয়া বুঝতে পারে তৌসিফ সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে। এটা মহুয়াকে বেশ অবাক করে। তার মনে পড়ে যায় মামের বলা কথা। তার মামি বিয়ের আগে বলেছিল, জামাই যখন তোর কাছে চলে আসবে সব সময় প্রস্তুত থাকবি, একদম কানাকাটি করবি না। তোর মন না চাইলেও জামাইকে কাছে আসতে বাধা দিবি না, তাহলে পাপ হবে। আমার ইচ্ছের কোনো দাম নেই? মহুয়ার মনে এই প্রশ্ন জাগলেও সে করতে পারেনি, কারণ তার জীবনটা তো তেমনই। তার ইচ্ছের এখানে দাম কি? সেখানে আজ তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এসে তৌসিফ তার ইচ্ছেটা জানতে যাচ্ছে। এটা মহুয়ার জন্য অনেক বড় পাওয়া। মহুয়া এইসবই ভাবছিল, আর তৌসিফ তার জবাব না পেয়ে কিছুটা চিন্তিত হয়ে যায়। অতঃপর ঠান্ডা গলায় বলে, আমি জোর করছি? না। মহুয়া আস্তে ধীরে জবাব দেয়। তৌসিফ জবাবটা পেয়ে খুশি হয়। তার মুখের চিন্তার ভাবটা মুছে গিয়েছে। তবুও নরম গলায় বলে, তোমার ইচ্ছে আছে আমি সামনে এগোবো? মহুয়া মুখে জবাব দেয় না, সে মাথা নাড়ায়। অতঃপর লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নেয়। তৌসিফ মুচকি হেসে তার মুখটা তুলে ঠোঁটটা তার দিকে এগিয়ে নেয়। মহুয়া তার চোখ বন্ধ করে নেয়। এবার সে নিশ্চিত হয় তৌসিফ তার ঠোঁট ছুঁয়ে দিবে। তবে না, তৌসিফ এবারও ঠোঁট ছুঁয়ে দেয় না। সে মহুয়ার কপালে চুমু দেয়। মহুয়া চোখ মুড়ে তাকায়। এই মুহূর্তে তার ঠোঁট না ছুঁয়ে কপাল ছিল। এটা ভেবে মহুয়া অবাক হয়, তাই চোখ মেলে তৌসিফকে দেখে। আর ঠিক সেই মুহূর্তেই তৌসিফ তার ঠোঁট ছুঁয়ে দেয়। মহুয়া বোকা মনে যায়। তৌসিফ দুষ্টু হাসি দেয়। মহুয়া বুঝতে পারে তৌসিফ তার চোখ খোলা অবস্থায় তার ঠোঁট ছোঁয়ার জন্য এমনটা করলো। বিষয়টা বুঝতে পেরে মহুয়া লজ্জা পায়। অতঃপর ধীরে ধীরে তৌসিফ মহুয়ার খুব কাছাকাছি চলে আসে। দুজনে খুব গভীরে চলে যায়। যেই গভীরতা মহুয়াকে জানান দেয় তৌসিফের মনের মধ্যে তার জন্য সুপ্ত অনুভূতি জন্ম নিয়েছে। যেমনটা সে অনুভব করে তেমনটা তৌসিফও অনুভব করে, যেটাকে মহুয়া ভালোবাসা বলে। এইটাই তার জন্য ভালোবাসা। বেশ কিছুটা সময় কেটে যায়। মহুয়া লজ্জায় তৌসিফের বুকে মুখ লুকায়। এক ফাঁকে মুখ তুলে আর চোখে তৌসিফকে দেখে নেয়। পরক্ষণে তৌসিফ তাকালে আবার মুখটা লুকিয়ে ফেলে। এটা দেখে তৌসিফ তার সেই বিখ্যাত ধমক দিয়ে বলে, দেখো দেখছে কিভাবে, মুখটা এমন করে রেখেছে মনে হয় 7 মাস ভাত দেয়নি, না খাইয়ে রাখছে। এমন বোকা মুখ দেখলে যে কি মন চায় কয়েকটা দেই লাগিয়ে। তার এই কথায় মহুয়ার মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা গেল না, যেটাই তৌসিফ বিরক্ত হয়ে ধমক দিয়েই বলে, এ মেয়ে, এভাবে চোরা চোখে কি দেখছো? আপনার এই সময়ও ধমকাধমকি করতে মন চেয়েছে? মহুয়া মনমরা হয়ে বলে। তার মলিন মুখটা দেখে তৌসিফ মায়া হয়। সে নরম গলায় বলে, বউ ছাড়া কে আছে আমার, কাকে ধমকাবো আমি? সবসময় ধমকানো লাগে? একটু তো ভালোবেসেও কথা বলা যায়। মহুয়া অভিমানী গলায় কথাটা বলে। এটা শুনে তৌসিফ অবাক হয়। বাঁকা চোখে তাকিয়ে বলে, তোমার সঙ্গে ভালোবাসা নিয়ে কথা বলবো? কেন বলবো? তোমার মাঝে ভালোবাসার মতো কি আছে?
তৌসিফ কথাটা মজা করেই বলে, তবে তার এই মজাটা মহুয়া বুঝতে পারে না, বলা যায় বুঝতে চায় না। সে অনেক বেশি অভিমানী হয়ে ওঠে। অভিমান নেই বলে, না, নেই তো। আমি তো কালো। আমার মতো মানুষকে ভালোবাসা যায়? যায় না তো। প্রিয়া খুব সুন্দর। মানুষ তো তার মতো মেয়েকে ভালোবাসে। মহুয়ার এমন কথায় তৌসিফ হতভম্ব হয়ে যায়। মেয়েটা মজাও বোঝে না, এটাই তৌসিফ বিরক্ত হয়। তবে এবার ধমক দিলে মেয়েটা যে কেঁদে দেবে সেটা সে বুঝতে পেরে রসিক গলায় বলে, হ্যাঁ, ভালো তো প্রিয়াকেই বাসে, কিন্তু ভুল করে আদর অন্য কাউকে করছে। অন্য কেউ তো সুন্দর না, তাকে তো ভালোবাসে না। ইস, তা আদর করেছে, এখন তো আমারও লজ্জা পাচ্ছে। শেষমেশ কিনা এমন একজনকে আদর করলাম যার মধ্যে ভালোবাসার বড় গুণটাই নেই। ইস তৌসিফ, কিছু করলি ভাই, এখন তো তোর কচু গাছের সঙ্গে ঝুলে পড়া উচিত। মহুয়া তৌসিফের মুখে সব শুনে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। তৌসিফ তার দৃষ্টিতে দৃষ্টি রেখে খুবই নমনীয় গলায় বলে, সুন্দরের ভাবার্থ সাদা চামড়া নয়। আর সবচেয়ে বড় কথা, এই জগতে যে যারা ভালো পায় তার চোখে সেই সুন্দর। সে যদি মনিয়ার সবচেয়ে কুৎসিত মানুষটা হয়, তবু সে তার জন্য সেরা সুন্দর। তৌসিফের এই কথায় মহুয়া মুগ্ধ চোখে তার দিকে তাকায়। তৌসিফ তার মুগ্ধতায় খুশি হয়ে বলে, বিয়ের বন্ধন খুবই কঠিন বন্ধন। এই বন্ধনে জোড়া লাগলে হৃদয়টা তার জন্য কেমন করে ওঠে। এই কেমন কেমন অনুভূতি অন্য কারোর জন্য হয় না। আর যদি হয়েও থাকে, তবে আমি সেটা বুঝতে পারিনি, কারণ আমার এমন অনুভূতি কারোর জন্য হয়নি। জানি না এটা ভালোবাসা কিনা, তবে এটুকু বলতে পারি, এটা এমন কিছু যেটা গভীর ভালোবাসায় রূপ নিতে পারে। মহুয়া এবার খুশি হয়ে যায়। তার সব অভিমান নিমেষেই শেষ হয়ে যায়। প্রিয়া নামক বিরক্তিটাও তার কেটে যায়। পরক্ষণে তার মন বলে, আচ্ছা, মোহ তো সাময়িক, এটা সেই মোহ নয় তো? মোহ কেটে গেলে তার চোখে আমি কুৎসিত হয়ে যাব। মহুয়ার মনটা এটা নিয়ে ভয় পাচ্ছিল, তবে সেই ভয়কে এবার মহুয়া দূর করে দেয়। সে নিজেই নিজেকে বলে, ভবিষ্যতের খারাপটা ভেবে কেন এই সুন্দর মুহূর্ত তুই নষ্ট করছিস গাধি? এটা ঠিক নয়। তুই এই সময়টা নিয়ে ভাব, শুধু এটা নিয়েই ভাব যে যারে ভালো পায় তার চোখে সে সেরা সুন্দর, সে কুৎসিত নয়। অর্থাৎ তুই ওনার ভালো পাওয়ার মানুষ, ওনার চোখে তুই কুৎসিত নোস, বুঝলি গাধি?